শত্রু যতই দুর্বল হোক, শত্রুর শেষ রেখো না। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই প্রাচীন প্রবাদটাকে বিভিন্ন সময় ব্যবহার করেন। সেভেন সিস্টার্সকে নিয়ে ভারত এবার যে পদক্ষেপ নিল, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে ধারে ও ভারে বাংলাদেশ অনেকটা দুর্বল হলেও এই বাংলাদেশকে আর কোনো অবস্থাতেই টলারেট করার জায়গা নেই ভারত। কেন আমি বলছি এ কথা? কারণ ভারত কালকে এক নতুন পরিকল্পনা গ্রহণ করেছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে সেই পরিকল্পনা ভারতের উত্তর পূর্ব সীমান্ত, উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল এবং স্পেশালি শিলিগুড়ি করিডরকে নিয়ে তারা একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। সে কথাই কিন্তু সামনে এসছে। 10,000 কোটি টাকা নতুন করে ইনভেস্ট করা হয়েছে সেভেন সিস্টার্সের জন্য। সেই 10,000 কোটি টাকায় কি করা হবে? এই টাকাটি ব্যবহার করবে ইন্ডিয়ান এয়ারফোর্স এবং সেখানে বলা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স অত্যাধুনিক আইস্টার ক্যাপাবিলিটি সম্পন্ন এয়ারক্রাফট তৈরি করবে। আইস্টার ক্যাপাবিলিটি কি? দেখুন, আইস্টারকে যদি আপনারা ভাঙেন তাহলে আই ফর ইন্টেলিজেন্স, এস ফর সার্ভেলেন্স, টি ফর টার্গেট এবং এ ফর অ্যাকিউজিশন, অর্থাৎ টার্গেটকে উপর থেকে দেখে লক করো এবং সম্পূর্ণভাবে শেষ করো। এই রকম ক্যাপাবিলিটি এবার ভারতের বিমানে, এয়ারক্রাফটে কিন্তু তৈরি হবে এবং এই পুরো প্রক্রিয়াটা বোঝাই যাচ্ছে পার্বত্য অঞ্চলকে আরো সুরক্ষিত করার জন্য ভারত সরকার কিন্তু নিল এবং নতুন করে 10,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট এলো। সেভেন সিস্টার্সের সবচেয়ে বড় সমস্যাটা কি? দেখুন, এটা শুধুমাত্র জিওপলিটিক্যাল সমস্যা নয়, এখানে একটা জিওগ্রাফিক্যালও সমস্যা আছে, অর্থাৎ ভৌগোলিক কারণ কিন্তু লুকিয়ে আছে। এই অঞ্চলের একাধিক জায়গা এখনো এমন জায়গায় হয়ে আছে, সেখানে জঙ্গল, পাহাড়, পর্বত, নদী সমস্ত কিছুর সমাহার কিন্তু এই উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল, যা ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত। এখানে কিন্তু সেনাবাহিনী চাইলেই চট করে একটি জায়গা থেকে খুব সহজেই আরেকটি জায়গায় যেতে পারে না। এখানে যাওয়ার জন্য অনেক রকম মেথড কিন্তু তাদেরকে পালন করতে হয়। প্রথমত, এইখানকার রাস্তা আজও বহু জায়গায় কিন্তু ভঙ্গুর জায়গায় আছে। এটা সরকারের গাফিলতি সবটা সেটা নয়, এখানকার ভৌগোলিক অবস্থানটাই এরকম যে পাহাড়, পর্বত, নদী পেরিয়ে কোনো মিলিটারি অপারেশন করার জন্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বাধার সম্মুখীন হতে হয়। আর ভারত সরকার এই মুহূর্তে মনে করছে এই ভৌগোলিক অসুবিধাটাকেই কাজে লাগাতে চাইছে শত্রুপক্ষ। সাম্প্রতিক সময়ে মণিপুরে যে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, সেখানে ভারত সরকার বিদেশি শক্তির ইন্টারফেয়ারেন্সের কথা জানতে পেরেছে। আমি একাধিক ভিডিও ধারাবাহিকভাবে বানিয়েছি, সেখানে বলেছি মায়ানমারের বিভিন্ন অঞ্চল থেকে মণিপুরের বিভিন্ন অঞ্চলকে অশান্ত করার জন্য মিলিটারি অস্ত্র অব্দি এসছে, তা ভারত সরকারের একাধিক রিপোর্টে কিন্তু প্রকাশিত হয়েছে। সেভেন সিস্টার্স এমন একটি জায়গা যেখানে একসঙ্গে দুটো দেশ বর্ডার শেয়ার করছে, একটি মায়ানমার এবং একটি বাংলাদেশ। এখানে বলা হচ্ছে এই উত্তর পূর্ব সীমান্তকে অশান্ত করার জন্য মায়ানমার এবং বাংলাদেশ দুটো রাষ্ট্রকে ব্যবহার করতে চাইছে ষড়যন্ত্রকারীরা। মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর এই অঞ্চলের বিভিন্ন ঘটনা কিন্তু এটা প্রমাণ করে যে সেভেন সিস্টার্সের অবস্থা ক্রমশ খারাপ জায়গায় যাচ্ছে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের এয়ারফোর্স, বায়ুসেনা মনে করছে অবিলম্বে এই জায়গাটিতে নজরদারি আগের থেকে অনেকটা বাড়ানো উচিত এবং শুধুমাত্র গ্রাউন্ড লেভেল রিয়েলিটিতে এই নজরদারি করলে হবে না, এয়ার টু এয়ার নজরদারি করতে হবে। এর জন্যই আইস্টার ক্যাপাবিলিটির এয়ারক্রাফটের জন্য 10,000 কোটি টাকা প্রয়োজন, যেখানে ডিআরডিও প্রতি বছর 3টে নতুন এয়ারক্রাফট তৈরি করছে 1 বছরের মধ্যে এবং উপর থেকে উত্তর পূর্ব সীমান্তের সম্পূর্ণ নজরদারি তারা করবে। এই টেকনোলজি আপনারা এলওসি অঞ্চলে পাকিস্তানের সাইডেও কিন্তু ব্যবহার করতে পারবেন, কিন্তু পাকিস্তানের সঙ্গে যেখানে এলওসি শেয়ার করে ভারত, সেই জায়গাটার থেকে সেভেন সিস্টার্সের অবস্থা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। কারণ এখানে একাধিক এমন জনজাতি আছে যারা সবটা ভারত ফ্রেন্ডলি সেরকম কিন্তু বলা যাচ্ছে না। অন্তত রিপোর্টে প্রকাশ পেয়েছে একাধিক জনগোষ্ঠী ভারত সরকারের বিপক্ষেও আন্দোলন করছে, আর এই সুবিধাটা নেওয়ার চেষ্টা করছে আন্তর্জাতিক একাধিক শক্তি। তারা এই সকল জনজাতির উপর বিভিন্ন প্রভাব ফেলার চেষ্টা করছে, অস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনা এটা প্রমাণ করে এদের হাতে যে ধরনের অত্যাধুনিক অস্ত্র এসে পৌঁছেছে তা কোনোদিন ভারতে আমদানি বা ভারত কিন্তু এই অস্ত্র তৈরি করে না। পরিষ্কারভাবে বাইরে থেকে কোনো বিদেশি শক্তি তাদেরকে কিন্তু উস্কে যাচ্ছে,
তা ভারত সরকার এক প্রকার নিশ্চিত। বাংলাদেশ সরকার এসে কি করলো, তারা সেভেন সিস্টার্সের অভিভাবক হিসাবে নিজেদেরকে আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করলো। এমনকি এই সেভেন সিস্টার্সে ইনভাইট করলো চীনকে। চীন এবার সরাসরি সেভেন সিস্টার্সের অ্যাক্সেসটা পাওয়ার জন্য উঠে পড়ে লাগলো। যে চীন এর আগে উত্তর পূর্ব সীমান্তে খুব সহজে আসার কথা ভাবতেও পারেনি, তারা এবার বাংলাদেশের মাটিটাকে ব্যবহার করে সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্বের 7টি রাজ্যকে অশান্ত করার একাধিক পরিকল্পনা কিন্তু নিতে শুরু করলো। এবং হোল ক্রেডিট গোস টু মোহাম্মদ ইউনেস। মোহাম্মদ ইউনেস চেয়েছেন বলে পুরো এই বিষয়টা আজকে এই জায়গায় গিয়ে পৌঁছালো। কিছুদিন আগে আরো একটি রিপোর্ট প্রকাশ্যে এসে সেখানে দেখা যায় লালমনিরহাট এয়ারবেস তা কিন্তু চীনের হাতে তুলে দিচ্ছে মোহাম্মদ ইউনেস। যে লালমনিরহাট এয়ারবেসকে শেখ হাসিনা একটি এয়ারলাইন্সের কলেজ বানাতে চেয়েছিলেন, তা হঠাৎ করে নতুন করে রিভাইভ করা মানে আপনি উত্তর পূর্ব সীমান্ত এবং শিলিগুড়ি করিডরকে থ্রেট করার চেষ্টা করছেন চীনের সাহায্য নিয়ে। এবং ভারতবর্ষ এই প্রথমবার রিয়েলাইজ করলো এই যে উত্তর পূর্ব সীমান্তকে যদি ডমিনেট করতে হয় তাহলে উপর থেকে সার্ভেলেন্স অনেকটা বাড়াতে হবে। এই সার্ভেলেন্স করার জন্য আমাদেরকে এয়ারক্রাফট বাড়াতে হবে এবং আইস্টার ক্যাপাবিলিটির এয়ারক্রাফট দরকার। কারণ উপর থেকে যদি এই জায়গাগুলোকে ভিজুয়ালাইজ না করা যায় তাহলে কিন্তু বিপদ ক্রমশ বাড়তে শুরু করছে এবং করবে। মোহাম্মদ ইউনূস জেল থেকে যাদেরকে ছেড়ে দিয়েছিলেন তাদের মধ্যে 2জন ব্যক্তি এমন আছেন যারা এই সেভেন সিস্টার্সকে নিয়ে বারংবার হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছেন। আনসারুল্লাহ বাংলার নাম তো আপনারা অনেকেই জানেন, যাদের একাধিক সদস্যকে আসাম থেকে গ্রেফতার করা হয়েছে, বাংলা থেকে গ্রেফতার করা হয়েছে। সেই আনসারুল্লাহ বাংলার প্রধান যে নেতা তিনি তো এখনো গ্রেফতার হননি। তিনি কিন্তু বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে গেছেন মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর। এবং তিনি মুক্তি পেয়েই সেভেন সিস্টার্স, বাংলা, আসাম এই ধরনের একাধিক জায়গাকে নিয়ে এক বিস্ফোরক ভিডিও বার্তা দিয়েছেন, যা ভারতের কাছে নিঃসন্দেহে মাথা ব্যথার কারণ। সেকেন্ড যে কারণটি ভারতকে ভাবাচ্ছে তা হলো চীন বাংলাদেশকে ডমিনেট করতে শুরু করেছে। দেখুন, উত্তর পূর্ব অঞ্চলের একাধিক সমীকরণ কিন্তু ইন্টারনালিও আছে। এক্সটার্নালি যদি ভাবেন তাহলে দেখবেন মায়ানমারের আরাকানকে কাজে লাগিয়ে আমেরিকা চাইছে ভারতের কিছু অঞ্চল এবং বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলটিকে নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে। এবং এখানে কিন্তু একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভারতের একাধিক মুখ্যমন্ত্রী অবধি এই অঞ্চলের খ্রিস্টান রাষ্ট্র চেয়ে নাকি বিভিন্ন বক্তৃতা দিয়েছিলেন, যদিও পরবর্তীকালে তারা তার সমর্থন কিন্তু উইথড্র করে নেন। ফলে এই পার্টিকুলার অঞ্চলটি জিওপলিটিক্যাল এতটা সাউন্ড, এতটা এফেক্টিভ একটি জায়গা যার নজর কিন্তু আমেরিকার উপরও আছে। মানে আমেরিকাও চাইছে এই জায়গাটিকে কোনো না কোনোভাবে ডিস্টার্ব করে রেখে নিজেদের আধিপত্যটাকে কন্ট্রোল করতে। চীন অলরেডি উত্তর পূর্ব ভারতটাকে কন্ট্রোল করতে চায় এবং চায় বলেই তারা বাংলাদেশে ঢুকে গেছে এবং মোহাম্মদ ইউনূস তাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশে নিয়ে এসছে। ফলে ভারতের কাছেও কিন্তু উত্তর পূর্ব ভারত এবং সেভেন সিস্টার্সকে সহমহিমায় রাখা নিঃসন্দেহে বড় একটি চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য ভারতের মিলিটারি এবার অনেক বেশি সক্রিয় হচ্ছে এবং এবার 10,000 কোটি টাকা অ্যাপ্রুভও সরকারের পক্ষ থেকে করা হলো শুধুমাত্র আইস্টার ক্যাপাবিলিটির এয়ারক্রাফট গুলোকে তৈরি করার জন্য, যা ভারতের কোম্পানি শুধুমাত্র নিজস্ব মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে ডিআরডিও তৈরি করবে। পাশাপাশি কালকে আরো একটি খবর এসছে, সেখানে দেখা যাচ্ছে এলওসি অঞ্চল থেকে 200 কিলোমিটার জায়গা ভারতবর্ষ সম্পূর্ণভাবে নো ফ্লাই জোন করে দিয়েছে। অপারেশন সিন্দুরের সময় এই প্রক্রিয়াটা শুরু হয়। পাকিস্তানের একাধিক বিমানের AWCS অর্থাৎ আকাশ এই যে টেকনোলজি তা সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেয় কিন্তু ভারত। এই AWCS এই টেকনোলজিটাকে বলা হয় আইস ইন দ্য স্কাই, অর্থাৎ একটি বিমান অন্ধকার বলুন আলো বলুন আকাশে যখন ওড়ে তখন সেই বিমানের যে টেকনোলজির মাধ্যমে বিভিন্ন মিসাইল ড্রোন অ্যাটাক করা সম্ভব হয় সেই টেকনোলজিটা সম্পূর্ণভাবে কিন্তু ধূলিসাৎ করে দিয়েছে ভারতের ডিফেন্স সিস্টেম S-400। সে সময় একটি খবর প্রকাশিত হয় যে S-400 থেকে ছোড়া একটি মিসাইল যার নাম 48 N6E3, এই মিসাইলটি নাকি পাকিস্তানের একাধিক AWCS সিস্টেম সম্পূর্ণভাবে শেষ করে দেয়। এর ফলে এলওসি অঞ্চল, এই এলওসি অঞ্চল থেকে প্রায় 200 কিলোমিটার জায়গা নাকি নো ফ্লাই জোন করতে সমর্থ হয়েছে ভারত। আর যদি সত্যি সেটা সম্ভব হয় তাহলে কিন্তু এর সুবিধা আমরা এলওসিতে মানে উত্তর পূর্ব সীমান্ত বরাবর যে বর্ডার এরিয়া আছে সেখানেও কিন্তু পাবো।
অর্থাৎ সব মিলিয়ে এটা বোঝা যাচ্ছে সেভেন সিস্টার্স, উত্তর পূর্ব ভারত, শিলিগুড়ি করিডরকে নিয়ে ভারতবর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিল এবং আমার মনে হয় এই পদক্ষেপ নেওয়ার এই পুরো প্রক্রিয়াটি কিন্তু ভবিষ্যতেও জারি থাকবে। কারণ মোহাম্মদ ইউনূস আগুন নিয়ে খেলছেন, সেই আগুনে তাকেই যে পুড়তে হবে কোনো না কোনোভাবে ভারত কিন্তু সেই প্রক্রিয়াটাই কিন্তু শুরু করে দিল বলে আমার ব্যক্তিগত অভিমত। পাশাপাশি মোহাম্মদ ইউনূস নিজের দেশে ইন্টারনালি যেরকম সমস্যার মধ্যে পড়েছেন, ভারত কিন্তু সেই বিষয়টাকে এনক্যাশ করতে চাইবে। বিএনপি সরাসরি বলে দিয়েছে পরের বছর জুনে কোনো নির্বাচন হবে না, যা হবে এবছরের ডিসেম্বরের মধ্যে। কারণ তুমি কথা দিয়েছিলে 1.5 বছরের মধ্যে নির্বাচন করবে এবং ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচন করতে হবে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে হবে এবং ঘরের ছেলে ঘরে ফিরে যেতে হবে। মোহাম্মদ ইউনূসকে নিজেদের দেশে আমেরিকায় পাঠানোর ব্যবস্থা কিন্তু বিএনপির সঙ্গে মিলে একাধিক রাজনৈতিক দল করে ফেললো এই সপ্তাহে। সব মিলিয়ে অন্তর্কলহ এবং বহির্বিশ্বে লাগাতার প্রেসার, এই লাগাতার প্রেসারের ফলে মোহাম্মদ ইউনূসের গদিটা যে আসলে টলমল করছে তা তিনিও নিজে বুঝতে পেরেছেন, আর ভারত বুঝতে পেরেছে বলেই ঝোপ বুঝে কোপটা কিন্তু ভারতের পক্ষ থেকে মারা হলো। সেভেন সিস্টার্সকে নিয়ে কোনো অশান্তকর বাণী মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আর এন্টারটেন করা হবে না। যদি আসে পাল্টা আঘাত এভাবেই ভারতের সেনারা নেবে, পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো কালকে। আপডেট আসবে আরো, আমি অনেক আপডেটেড ভিডিও বানাবো, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।